চাঁদপুরের জঙ্গল ছিল এক নীল নদী দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। সেখানে সকল পশু পাখিরা খুব আনন্দের সাথে মিলেমিশে বসবাস করত। হরিণ ভাই, তুমি এইখানে গাছের পাতা খাচ্ছ? ওইদিকে দেখলাম মাঠের মাঝে খুব সুন্দর কচি কচি ঘাস ও ঘাসের দানা হয়ে রয়েছে। তোমরা সেখানেও যেতে পারো। ও তাই নাকি ময়ূর? তাহলে চলো সকল বন্ধুরা, আমরা ওই মাঠের দিকে যাই আর সেখানে গিয়েই কচি কচি ঘাস খাই। এই কথা শুনে হরিণের সাথে ছাগল, গরু, মহিষ, খরগোশ, ম্যাকাও, টিয়া সকল বন্ধুরা মিলে সেই মাঠের দিকে চলে যায় এবং সেখানে পৌঁছে কচি কচি ঘাস ও ঘাসের দানা খেতে থাকে। কি অপূর্ব সুস্বাদু এই ঘাসের দানা, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো বন্ধু টিয়া। সকল পশু পাখিরা মিলে যখন মাঠে ঘুরে ঘুরে খেতে ব্যস্ত, তখন হঠাৎ কোথা থেকে সেখানে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়। আরে কি দেখছি আমি? এখানে মাঠের মাঝে একসাথে কত পশু পাখি! এই জঙ্গলে দেখছি আমার খাবারের অভাব হবে না। আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো, আর যখন খুশি যেমন খুশি পশু পাখি ধরে ধরে খাবো। এই কথা বলেই শাকচুন্নি একটা গাছের আড়ালে গিয়ে লুকোয়। তারপর সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে খরগোশ ঘাসের দানা খেতে খেতে শাকচুন্নির কাছাকাছি পৌঁছতেই, এই সুযোগ এক মুহূর্ত দেরি করা যাবে না। এখনই এই খরগোশটাকে আমাকে ধরতে হবে। এই কথা বলেই গাছের আড়াল থেকে শাকচুন্নি তার লম্বা হাত বের করে খরগোশকে ধরে ফেলে। কে কে আমাকে ধরলো? ওরে বাবা, এই যে শাকচুন্নি! বাঁচাও বন্ধুরা, আমাকে বাঁচাও! কিন্তু বাকি পশু পাখিরা কিছু বুঝে ওঠার আগেই শাকচুন্নি খরগোশকে একেবারে গিলে খেয়ে নেয়। আর তাই দেখে বাকি পশুরা ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে পৌঁছায় গভীর জঙ্গলের মধ্যে। এ কি হয়ে গেল? আমাদের বন্ধু খরগোশকে এইভাবে খেয়ে নিল। ওই শাকচুন্নি হঠাৎ কোথা থেকে এলো? আমিও তো তাই ভাবছি হরিণ ভাই। এতদিন আমরা বাঘ সিংহের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতাম, তবে সেটা তো স্বাভাবিক ব্যাপার, এই জঙ্গলের তেমনই নিয়ম। কিন্তু এই শাকচুন্নি কোথা থেকে এলো? এদিকে যখন জঙ্গলের পশু পাখিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত, ওদিকে তখন শাকচুন্নি, আজ থেকে আমি যখন এই জঙ্গলেই থাকবো, তখন এখানে আগে আমাকে নিজের জন্য একটা চালা ঘর বানাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। শাকচুন্নির সাথে সাথেই নিজের জন্য একটা চালা ঘর বানিয়ে ফেলে। তারপর সে যায় জঙ্গলের চারপাশটা ঘুরে দেখার জন্য। বাবা, এই জঙ্গলের গাছে গাছে তো দেখি প্রচুর ফল হয়ে রয়েছে। এই কথা বলে শাকচুন্নি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। সে একটা করে ফল তুলে তাতে কামড় বসায় আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই রকম দিনের পর দিন চলতে থাকায় এতে জঙ্গলের পাখিদের খাবারের অভাব দেখা দিতে থাকে। এমন পরিস্থিতিতে জঙ্গলের সকল পশু পাখিরা গিয়ে পৌঁছায় জঙ্গলের রাজার কাছে এবং তাকে গিয়ে সমস্ত কথা জানায়। মহারাজ সিংহ, আপনি কিছু একটা উপায় বার করুন, ওই শাকচুন্নির হাত থেকে আমাদের রক্ষা করুন, নইলে আমরা যে না খেতে পেয়ে মরবো। শুধু তাই নয় মহারাজ, এতদিন জানতাম আমরা শুধু আপনারই খাদ্য, কিন্তু এখন ওই শাকচুন্নি আমার বন্ধু খরগোশ, ছাগল, গরু সবাইকে ধরে ধরে খেয়ে নিয়েছে। এ তো ভয়ানক সমস্যা দেখছি। আমাকে এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চলো সব আমার সাথে চলো। এই কথা বলে সিংহ সবাইকে নিয়ে সেই শাকচুন্নির চালা ঘরের দিকে এগোতে থাকে। তারপর সেখানে পৌঁছে সিংহ এক হুঙ্কার দিয়ে শাকচুন্নিকে ডাকে। শাকচুন্নি, কোথায় তুমি? শিগগিরই বেরিয়ে এসো, না হলে আজ তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। এই কথা শুনে শাকচুন্নি তার চালা ঘর থেকে বেরিয়ে আসে। কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস?
আমি এই জঙ্গলের রাজা মহারাজ সিংহ তোমাকে আদেশ করছি, তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও। তুমি এই জঙ্গলের অনেক নিয়ম ভঙ্গ করেছ, সকলের ক্ষতি করেছ। শিগগিরই এই জঙ্গল ছেড়ে চলে যাও। মহারাজ সিংহ, তুমি এসেছো এই শাকচুন্নিকে ভয় দেখাতে? আমি তোমাকে মজা দেখাচ্ছি, দেখো এবার। এই কথা বলে শাকচুন্নি জাদু করে সিংহের লেজে আগুন জ্বালিয়ে দেয়। পালাও পালাও এখান থেকে তাড়াতাড়ি। তারপর সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায় আর গিয়ে পৌঁছায় নদীর ধারে। সিংহ নদীর পাড়ে বসে তার লেজের আগুন নেভায়। এবার কি হবে সিংহ মশাই? ওই শাকচুন্নি যে খুবই শক্তিশালী। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার মনে হয় আমাদের এখনই প্রকৃতি দেবীকে স্মরণ করা উচিত, আর তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিতে পারবেন। তুমি একদম ঠিক কথা বলেছ শিয়াল। চলো সব আমরা প্রকৃতি দেবীর ঝর্ণার কাছে গিয়ে তাকে স্মরণ করি। এরপর সবাই মিলে প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই সেখানে প্রকৃতি দেবী প্রকট হন। তারপর জঙ্গলের সকল পশু পাখিদের মুখে শাকচুন্নির কথা শুনে বুঝতে পারছি জঙ্গলে এক ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়েছে, কিন্তু মুশকিল হলো আমি প্রকৃতি দেবী, তাই আমার জাদু শক্তি এই প্রকৃতির ওপর কাজ করে, কোনো শাকচুন্নির ওপর নয়। তাহলে এখন উপায়? আমরা কি করে সেই শাকচুন্নির হাত থেকে রক্ষা পাবো প্রকৃতি দেবী? তোমরা চিন্তা করো না, আমি দেখছি কোনো উপায় বার করতে পারি কিনা। তারপর প্রকৃতি দেবী জাদু করে এক জাদু বলয় প্রকট করেন আর তাতেই তিনি দেখতে পান। শোনো তোমরা, ওই শাকচুন্নিকে বধ করার উপায় আমি পেয়ে গেছি। তবে তার জন্য তোমাদের মৎস্যকন্যার কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে সমুদ্রের তলদেশে এক কৌটোর মধ্যে শাকচুন্নির প্রাণ ভোমরা লুকোনো আছে, আর সেটাকে আগে খুঁজে বার করতে হবে। এই কথা শুনে সকল পশু পাখিরা মিলে নদীর ধারে চলে যায়। তারপর নদীর পাড়ে পৌঁছে মৎস্যকন্যা মণিমালা, মৎস্যকন্যা মণিমালা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মৎস্যকন্যা মণিমালা, সাড়া দাও বন্ধু, আমরা যে মহা বিপদের মধ্যে আছি, আমাদের তুমি রক্ষা করো। এর কিছুক্ষণের মধ্যেই মৎস্যকন্যা মণিমালা নদীর জল থেকে মাথা তোলে। কি হয়েছে বন্ধুরা, তোমরা এত উতলা কেন? তোমরা কি কোনো সমস্যায় পড়েছো? হ্যাঁ বন্ধু জলকন্যা মণিমালা, আমাদের জঙ্গলে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়েছে। সে আমাদের জঙ্গলের সমস্ত নিয়ম ভঙ্গ করে আমাদের ক্ষতি করছে। তুমি আমাদের রক্ষা করো। বেশ, আমাকে বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। এরপর মহারাজ সিংহ জলকন্যা মণিমালাকে প্রকৃতি দেবীর সমস্ত কথা খুলে বলে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জলকন্যা মণিমালা, তোমাকে ঠিক কি করতে হবে। অবশ্যই মহারাজ সিংহ, আমি খুব দ্রুত সেই শাকচুন্নির প্রাণ ভোমরা কৌটো খুঁজে আনার চেষ্টা করছি। এই কথা বলার সাথে সাথেই মণিমালা জলপরি জলের তলায় ডুব দেয় এবং সমুদ্রের তলদেশে পৌঁছে নানান দিক ঘুরে ঘুরে কৌটো খুঁজতে থাকে। তখন জলদেব তাকে দেখতে পেয়ে বলেন, কি ব্যাপার মণিমালা, তুমি এত অস্থির হয়ে কি খোঁজাখুঁজি করছো? আমার প্রণাম গ্রহণ করবেন জলদেব, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে। এরপর মণিমালা জলদেবকে জঙ্গলের সমস্ত বিপদের কথা খুলে জানায় এবং ওই প্রাণভোমরা কৌটোর কথাও। ও, এই ব্যাপার, আমি এখনই সেই কৌটোর সন্ধান তোমাকে জানিয়ে দিচ্ছি। এই কথা বলে জলদেব চোখ বুজে ধ্যানস্থ হন আর কিছুক্ষণ পরেই চোখ খুলে তিনি বলেন, মণিমালা, তুমি একদম সঠিক জায়গায় এসেছো। সামনের ওই শৈবাল গুচ্ছের আড়ালেই কৌটোটি লুকোনো রয়েছে, কিন্তু ওই কৌটোর মধ্যে যে ভোমরাটি রয়েছে সে অত্যন্ত বিষধর এবং ভয়ঙ্কর। কৌটোটি খোলার সাথে সাথেই যদি সে কামড় বসায় তাহলে সাংঘাতিক বিপদ হতে পারে। এরপর মণিমালা সেই শৈবাল গুচ্ছের আড়াল থেকে কৌটোটি খুঁজে পায়। তারপর সেটি নিয়ে সোজা চলে যায় জঙ্গলের সেই নদীর পাড়ে। তারপর সকল পশু পাখিদের
কৌটোর মধ্যে থাকা বিষধর ভোমরার কথা জানায়। এ তো ভয়ানক বিপদ হলো দেখছি। এখন এই ভোমরাকে বার করলেই সে তার বিষ ছড়িয়ে গোটা জঙ্গলকে ধ্বংস করে দেবে, তার উপরে আবার এই শাকচুন্নি। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে যখন শাকচুন্নি ঘুমোবে তখন আমাদের একটি কাজ করতে হবে। আপনারা সকলে আসুন আমার সাথে। তারপর সবাই মিলে শাকচুন্নির সেই চালা ঘরের দিকে এগিয়ে যায়। একটু আড়ালে লুকিয়ে দেখতে থাকে শাকচুন্নি তখন তার চালা ঘরের সামনে আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খাচ্ছে, এবং খাওয়া হয়ে গেলে আজ খাওয়াটা বেশ ভালোই হলো, পেট মন একেবারে ভরে গেছে। এবার যাই, গিয়ে একটু ঘুমিয়ে নি। এদিকে তখন শিয়াল বলে, মহারাজ সিংহ, এই সুযোগ। টুনি পাখি, তুমি ওই আগুন থেকে একটুখানি আগুন নিয়ে শাকচুন্নির চালা ঘরের উপর ফেলে দাও। এই কথা শুনে সাথে সাথেই টুনি পাখি উড়ে গিয়ে একটু আগুন ঠোঁটে করে তুলে নিয়ে শাকচুন্নির চালা ঘরে ফেলে দেয়। ময়ূর, তুমি শাকচুন্নির প্রাণ ভোমরার কৌটোটা নিয়ে গিয়ে ওই জ্বলন্ত চালা ঘরের উপর ফেলে দাও। এতে কৌটোটাও খুলতে হবে না, আর প্রাণ ভোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। তখনই ময়ূর কৌটোটি নিয়ে গিয়ে চালা ঘরের আগুনে ফেলে দেয়, আর সাথে সাথেই কে কে আমার এত বড় সর্বনাশ করলি? জ্বলে গেল, জ্বলে গেল, আমার প্রাণ ভোমরা পুড়ে ছাই হয়ে গেল। এইভাবেই শাকচুন্নি বধ হলো এবং গোটা জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।